হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবিটি অনলাইন টিচিং ওয়ান্স এগেন। এসবিটি অনলাইন টিচিংয়ে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর জন্য রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট এই প্রোজ পৃষ্ঠার পার্ট 4 তথা শেষ ভাগ নিয়ে আলোচনা করব। এর আগে 3টে পার্টের ভিডিও আপলোড করেছি। সেখান থেকে প্রত্যেকটা যে পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, প্রত্যেকটা পার্ট যতটুকু পড়ানো হয়েছে টেক্সট, সেই টেক্সটের মধ্যে থেকে কি কি ডেসক্রিপটিভ টাইপ কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আমার এর আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। তাহলে আজকে আর দেরি না করে চলো আজকে আমরা আইজ হ্যাবিটটা একদম কমপ্লিট করে ফেলি। পরপর আমি বলে দেব কিরকম ভাবে তোমাদের পড়তে হবে। অ্যাকচুয়ালি টেক্সটের যে পোর্শনটা আজকে পড়াবো সেইখান থেকে কিছু ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন তো আমি দিয়েইছি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা পিডিএফ লিঙ্ক পাবে। সেই পিডিএফ লিঙ্ক থেকে তোমরা টোটাল যে দ্য আইজ হ্যাবিট যে টোটাল প্রোজ পিসটা আছে সেখান থেকে স্যাম্পল কিছু কোয়েশ্চেন্স, অর্থাৎ কিছু এমসিকিউ, কিছু এসএকিউ, আর যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্সগুলো আমি আলোচনা করে দিয়েছি এর মধ্যেই, সেগুলো সমস্ত কিছু এক জায়গাতে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি পিডিএফ লিঙ্ক আকারে। তোমরা যারা প্রয়োজন মনে করবে অবশ্যই তোমরা ওইটা ডাউনলোড করে সলভ আউট করতে পারো। আর এমনভাবে দেওয়া আছে যাতে তোমরা যদি ওই পেপারটা প্রিন্ট আউট বের করে নাও, তাহলে দেখবে যে তোমাদের এমসিকিউ গুলো টিক মেরে রাখতে পারবে পেন্সিল দিয়ে, আর এসএকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু প্রশ্নের নিচেই উত্তর লেখার মতো জায়গা করে দিয়েছি, যেটা তোমাদের পরের দিকে, অর্থাৎ যখন পরীক্ষার সামনাসামনি আসবে তখন তোমরা শুধু ওইটা উল্টে গেলেই তোমাদের অনেকটা কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো আজকে শুরু করা যাক আইজ হ্যাবিটের ফাইনাল পার্ট অর পার্ট 4। প্রথমে টেক্সটটা একটু পড়ে নিই, লাস্ট পার্টে কি কি আছে। The engine's whistle striked. The engine's whistle, ইঞ্জিনের যে বাঁশিটা বাজে আর কি, সেটা স্ট্রাইকড মানে খুব জোরে বেজে উঠলো। স্ট্রাইক মানে একদম যেন তীব্র চিৎকার করে উঠলো। দ্য ক্যারেজ হুইলস দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। এবং সেই সঙ্গে সঙ্গে দ্য ক্যারেজ হুইলস অর্থাৎ আমরা বা গাড়ি বলতে পারি এখানে, রেলগাড়ির যে চাকাগুলো সেগুলো পরিবর্তন করে নিল কি, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তাদের শব্দ এবং ছন্দ। সাউন্ড হচ্ছে শব্দ আর রিদম মানে ছন্দ। তাহলে ইঞ্জিনের যে হুইসেল বা বাঁশিটা সেটা তীব্র স্বরে বেজে উঠলো, এবং সেই সঙ্গে সঙ্গে গাড়ির যে চাকাগুলো, সেই রেলগাড়ির চাকাগুলো তাদের শব্দ এবং ছন্দ বদলে ফেললো। দ্য গার্ল গট আপ মানে আস্তে আস্তে স্লো আপ হচ্ছে, এবারে স্টেশনে ঢুকছে গাড়ি। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। মেয়েটি উঠে দাঁড়ালো এবং সে তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান, এই জায়গাটা দেখো অন্য কালিতে হাইলাইট করে দিয়েছি, আর একটা কারণ রয়েছে। আসলে এখান থেকে অনেক সময় প্রশ্ন দিতে পারে যে তার চুল সম্পর্কে তার কি ধারণা হয়েছিল, সেই জন্য সে এখানে সেটা বলে দিয়েছে ক্লিয়ারলি। একটু দেখে নিই আমরা। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান, যে আমি ভাবতে লাগলাম, অবাক হলাম যে সে তাহলে তার চুলটা কেমন আছে, খোঁপা করা আছে, বান মানে খোঁপা করা, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, নাকি প্লেটেড মানে বিরুনি করা, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, মানে একটার পর একটা তার চিন্তা এসে যাচ্ছে যে মেয়েটার হেয়ার স্টাইল কেমন, সেটা নিয়ে তার চিন্তা হচ্ছে, ভেবে যাচ্ছে নাকি, দেখতে পাচ্ছে না তো। ন্যারেটার এখানে ভাবছেন ইফ সি ওর হার হেয়ার ইন বান, যে মেয়েটির চুলটা খোঁপা করা নাকি বিনুনি করা, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং ওভার লুজ ওভার হার শোল্ডার্স, নাকি কাঁধের ওপর আলগাভাবে ছেড়ে রাখা, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি খুব ছোট করে কাটা, ছোট ছোট শর্ট হেয়ার কাট। তাহলে এই চারটে যে পয়েন্ট আমি অন্য কালিতে হাইলাইট করে দিয়েছি, এইগুলো হচ্ছে ন্যারেটারের মেয়েটির হেয়ার স্টাইল সম্পর্কে যে ধারণা, সেই ধারণার উপর বেশ করে একটা 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন দিতেই পারে। তাহলে কি কি ছিল ধারণাটা, যে ওয়াজ ইট ওর হার হেয়ার, মানে ইফ সি ওর হার হেয়ার ইন বান, মানে এটা বান কিনা, বান মিন্স খোপা করা কিনা, অর প্লেটেড মানে বিনুনি করা কিনা, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, হয়তো বা এটা তার কাঁধের ওপর আলগাভাবে ছড়ানো,
আর একটা হতে পারে অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি এটাকে খুব ছোট করে ছাটা। এই চারটে তার মনের মধ্যে ধারণা এসেছে। নেক্সট দেখি কি আছে। দ্য ট্রেন ড্রু স্লোলি ইন্টু দ্য স্টেশন। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, মানে কুলি এবং যারা বিক্রেতা, হকার যারা, তাদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, এবং কামরার দরজার সামনেই একটা খুব তীব্র স্বরের মহিলা কণ্ঠস্বর শোনা গেল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। এটা নিশ্চয়ই নির্ঘাত সেই মেয়েটির যে আন্ট বা পিসিমা খুড়িমা যাই হোক না কেন, সেই মেয়েটির যে আন্ট তাকে আনতে আসার কথা ছিল, এটা নির্ঘাত তার স্বর। এটা ন্যারেটার চিন্তা করছেন। ঠিক আছে, ওই হাই পিচড ফিমেল ভয়েসটা কার? না, প্রবাবলি দ্য গার্লস আন্টস ভয়েস। কারণ এটা ন্যারেটারের মোটামুটি একটা ইমাজিনেশন বা পারসেপশন বলতে পারি, যে ওই যে বাইরে শোনা যাচ্ছিল পোর্টার্সদের আওয়াজ, মানে কুলিদের আওয়াজ, ভেন্ডার্সদের আওয়াজ, মানে হকার যারা বিভিন্ন খাবার দাবার বা অন্যান্য সামগ্রী বিক্রি করেন চিৎকার করে করে, তাদের চিৎকার শোনা যাচ্ছিল, এবং একটি মহিলা কণ্ঠস্বর শোনা যাচ্ছিল তীব্র স্বরে। সেটা নিশ্চয়ই ওই ভয়েসটা হবে মেয়েটির যে খুড়িমা তাকে আনতে এসেছে তার কণ্ঠস্বর হবে এটা। গুড বাই, দ্য গার্ল সাইড। মেয়েটি বলল আমায়, মানে ন্যারেটারকে বলল বিদায়, বিদায় জানিয়ে চলে যাচ্ছে। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। এবার ন্যারেটার যেটা বলছেন, মেয়েটি আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ছিল। সো ক্লোজ, এতটাই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, যে তার চুল থেকে যে পারফিউম বা সুগন্ধটা ভেসে আসছিল, ওয়াজ ট্যান্টালাইজিং। মানে ট্যান্টালাইজিং মানে, এখানে ট্যান্টালাইজিং মানে একটা বলতে পারো যে খুবই টেম্পটিং। টেম্পটিং মানে প্রলুব্ধকর, যেন একদম মানে মাতোয়ারা করে দিচ্ছে তাকে। ট্যান্টালাইজিং মানে একটু কনফিউশনের মধ্যে সে পড়ে যাবে এটাতে। মানে আমি এই সুগন্ধটার আমাকে যেন পাগল করে তুললো, মানে মাতোয়ারা করে তুললো। অ্যাকচুয়ালি ট্যান্টালাইজিং কথাটা এসেছে একটা গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার থেকে। গ্রিক মাইথোলজির একটা ক্যারেক্টার আছে ট্যান্টালাস। তার জীবনীটা যদি পড়ো তাহলে দেখবে তার ওই একটা অভিশাপের ব্যাপার ছিল, যে জলের কাছে সে যেতে পারবে না। সেই জন্য জলটা সে মানে তাকে এমনভাবে একটা জায়গায় সে থাকবে যে সেখান থেকে সে জলের কাছাকাছি যাবে কিন্তু জলটা স্পর্শ করতে পারবে না। সেইখান থেকে মানে ট্যান্টালাসের জীবনটাই এরকম ছিল আর কি, যে অভিশপ্ত জীবন। হ্যাঁ, জলের কাছাকাছি গেলেও সে জল ছুঁতে পারবে না, এরকম একটা গল্প আছে। সেই গল্পটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যদি অন্য সময় তোমরা কমেন্ট বক্সে জানাবে, যদি জানার থাকে আমি আরো আলাদা করে জানিয়ে দেবো। অ্যাকচুয়ালি সেই ট্যান্টালাস থেকেই কথাটার সৃষ্টি হয়েছে, ট্যান্টালাইজিং। মানে ট্যান্টালাইজিং কথাটা এমনই যে একটা প্রলুব্ধকর অবস্থা, কিন্তু সেটাকে সে এনজয় করতে পারবে না। যে গন্ধটা এত কাছে দাঁড়িয়ে আছে, গন্ধটা আমাকে টেম্পটেড করে তুলছে, যেন প্রলুব্ধ করে তুলছে। কিসের প্রলুব্ধ করা? দেখো তার পরের লাইনে বলেছে, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। আমি আমার হাতটা তুলে তার সেই চুলে স্পর্শ করতে চাইছিলাম। এটাই ট্যান্টালাইজিং এই কারণেই বলেছে। ট্যান্টালাসও যেমন ছিল জলের প্রতি, সে মানে জলের দিকে স্পর্শ করতে গেলেও জল সরে সরে চলে যাবে, কিন্তু জলে সে স্পর্শ করতে পারবে না, এরকম একটা তার অভিশাপ ছিল। ঠিক ন্যারেটারের মনে হয়েছে এই মেয়েটার চুলের যে সুবাসটা বা সুগন্ধটা, সৌরভটা তার সামনে দাঁড়িয়ে থাকার সময় সে পাচ্ছে, কিন্তু সেটা তার জন্য যতই প্রলুব্ধকর হোক না কেন, যতটাই তার কাছে টেম্পটেড তিনি হয়ে উঠুন না কেন, টেম্পটিং বলে মনে হোক না কেন, তিনি কিন্তু সেটা ছুঁতে পারছেন না, ইচ্ছে থাকলেও পাচ্ছেন না। সেটাই বলছে, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। আমি চেয়েছিলাম আমার হাতটা তুলে তার চুলটাকে স্পর্শ করতে, বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু সে সরে চলে যায়। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়্যার শি স্টুড। শুধুমাত্র সেই সুগন্ধটা স্টিল লিঙ্গার্ড, তখনও যেন লিঙ্গার্ড মানে বাতাসে ঘুরে বেড়াচ্ছিল, রিমেইন্ড, পারভেইডেড, প্রিভেইলড বলতে পারি। ওয়্যার শি স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল সেই জায়গায় তখনও যেন পারফিউম, তার পারফিউমের যে সুগন্ধটা, সৌরভটা, সেটা যেন তখনও ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, এরপরে দেয়ার ওয়াজ সাম কনফিউশন অ্যাট দ্য ডোরওয়ে। হঠাৎ দরজার সামনে একটা আওয়াজ পাওয়া গেল। কনফিউশন মানে একটু কনফিউশন, মানে কিছু একটা জাস্ট শব্দ হলো বা এরকম একটা কিছু আর কি, কনফিউশন, হইচই হওয়ার মতো সামান্য। কিরকম ব্যাপারটা দেখি, কনফিউশন কেন হলো দরজার সামনে।
এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। আসলে একটা লোক যিনি ওই কামরায় উঠছিলেন, কোন স্টেশনের ঘটনা হচ্ছে এটা? সাহারানপুরে। একটা লোক যিনি কামরায় উঠছিলেন, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, তিনি কাউকে একটা ক্ষমা চাইলেন কারো কাছে, অ্যাপোলোজাইজ করলেন, মাফ করবেন, এক্সকিউজ মি, এরকম একটা কিছু বললেন, এরকম একটা শুনতে পেলেন আর কি ন্যারেটর। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা সশব্দে বন্ধ হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং বাইরের জগৎ আমার কাছে আবারও বন্ধ হয়ে গেল। বাইরের জগৎটা আবার আমার কাছে বন্ধ হয়ে গেল, ক্লোজড হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার আসনে ফিরে এলাম, সিটে ফিরে এলাম। দ্য গার্ড ব্লু হিজ হুইসল, যিনি গার্ড আছেন, হ্যাঁ গাড়ির, তিনি তার হুইসল বাজিয়ে দিলেন, সিটি বাজিয়ে দিলেন, বাঁশি বাজিয়ে দিলেন। অ্যান্ড উই মুভড অফ, আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। দেখো, ওয়ান্স এগেইন আই হ্যাড এ গেম টু প্লে, আরো একবার আমার একটা খেলা আমি পেয়ে গেলাম। কি খেলা? কি খেলার কথা এখানে বলেছে? নিশ্চয়ই চেস বা ক্রিকেট বা ফুটবল কিছু নয়, এটা হচ্ছে একটা মজার খেলা। সেটা কি? ওই যে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, নতুন একজন সহযাত্রীকে পেয়েছি, তার সঙ্গে গেমটা খেলবো। কি গেম? এটাই গেম, টু হাইড মাই ব্লাইন্ডনেস, যে তার কাছেও আমি আমার অন্ধত্বটা লুকিয়ে রাখার চেষ্টা করব বেশ কিছুক্ষণ ধরে। সেটাই আমার কাছে চ্যালেঞ্জিং, সেটাই আমার খেলা। এটা ন্যারেটারের মত। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, তিনি মনে করেন যে তিনি কখনোই অ্যাকচুয়ালি তার যে সাইকোলজিটা, তাতে করে তিনি কখনোই তার যে অন্ধত্বটা সেটা বাইরের লোকের কাছে প্রকাশ করতে চান না, এবং সেটাকে লুকিয়ে রাখাটাই তার কাছে একটা খেলার মতো। সেটাই এখানে তিনি বলেছেন, ওয়ান্স এগেন, আরো একবার, আই হ্যাড এ গেম টু প্লে, আমার একটা নতুন খেলা সুযোগ হয়ে গেল, মানে আমার আবার একটা খেলার সুযোগ এসে গেল, এবং আমার একজন ফেলো ট্রাভেলারকে আমি পেলাম, নতুন একজন সহযাত্রীকে পেলাম। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখি কি আছে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং। ট্রেন তার গতি সংগ্রহ করলো, মানে ট্রেনটা আস্তে আস্তে স্পিড বাড়ালো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, ট্রেনের চাকাগুলো তাদের গান ধরলো, মানে সেই যে একটা রাম্বলিং সাউন্ড, ট্রেনের চাকাগুলো খটখট খটখট করতে করতে আস্তে আস্তে দ্রুত লয়ে যে বাড়ে, সেটাকে এখানে সং বলে তিনি বলেছেন। সেই লয়টা আস্তে আস্তে কি হলো? বৃদ্ধি পেতে লাগলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, গ্রোন্ড মানে হচ্ছে তীব্র চিৎকার করা, এখানে গ্রোন্ড মানে আর্তনাদ করা, অ্যান্ড শুক এবং কেঁপে কেঁপে উঠল। তার মানে ওই যে গাড়িটা যত জোরে যাচ্ছে, দুলছে আর আওয়াজ হচ্ছে, হ্যাঁ, সেই আওয়াজটাকে এখানে তিনি বলেছেন গ্রোন্ড, যেন গাড়ি আর্তনাদ করতে করতে যাচ্ছে, নড়তে নড়তে যাচ্ছে। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানলাটা খুঁজে নিলাম এবং তার ঠিক সামনে গিয়ে বসলাম। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, আমি চেয়েছিলাম বাইরের সেই মানে দিনের আলোর দিকে, যেটা আমার কাছে ছিল অন্ধকার, কারণ তিনি তো অন্ধ। হি ওয়াজ ব্লাইন্ড, দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড। যখন আমরা এই গল্পটা পড়ছি, প্রথমেই ন্যারেটর বলে দিয়েছেন যে আই ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ। তাই যখন তিনি জানলা দিয়ে বাইরের দিকে দেখছেন দিনের আলোয়, তার কাছে সেটাও মনে হচ্ছে যেন অন্ধকার। সেটাই এখানে বলেছে, স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। এরপরে তার একটা ভাবনা থাকবে, তিনি সেটা একটা কিছু চিন্তাতে, মানে তিনি বলে না যে কোনো কিছুর একটা ভাবনায় তিনি ভাবিত হয়ে গেলেন, ভাবুক হয়ে গেলেন। কি ভাবনা নিয়ে তিনি ভাবছেন, আমি অন্য কালিতে তোমাদের হাইলাইট করে দিয়েছি বোঝার সুবিধের জন্য। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে কত কিছুই না ঘটে যাচ্ছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা একটা খুব চমৎকার খেলা হবে, চমৎকার একটা খেলা হতে পারে। কি খেলা হতে পারে? ফ্যাসিনেটিং গেম। কিরম ফ্যাসিনেটিং গেম? গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, যে এটা গেস করা বা আমাদের অনুমান করে করে যাওয়া যে বাইরে ওই জায়গায় কি কি হচ্ছে। তোমরা ফ্রম এ রেলওয়ে ক্যারেজ বলে আর.এল. স্টিভেনসন বা রবার্ট লুই স্টিভেনসনের একটা কবিতা ছিল ছোটবেলায় আমাদের, মানে অনেক দিন আগে আমরা যখন ক্লাস 8-এর স্টুডেন্টদের পড়াতাম, সেই সময় দেখেছি ক্লাস 8-এর সিলেবাসে ওটা ইনক্লুডেড ছিল, আর.এল. স্টিভেনসনের লেখা ফ্রম এ রেলওয়ে ক্যারেজ। সেখানে কবিতাটা যদি পড়ো, এর সঙ্গে খুব মিল আছে। সেখানে মানে কবি বর্ণনা করেছেন যে জানলার ধারে বসে রেলের আমি দেখতে পাচ্ছি ফাস্টার দেন ফেরিজ অ্যান্ড ফাস্টার দেন উইচেস, মানে পরীদের থেকে ডাইনিদের থেকে দ্রুত গতিতে সমস্ত গাছপালা ঘর বাড়ি পিছনে সরে যাচ্ছে,
হ্যাঁ, বা কোনো একটা জায়গায় পুকুরে কিছু ছেলে চান করছে, হ্যাঁ, কিছু জায়গায় হয়তো মাঠে কোনো কেউ চাষবাস করছেন, এই এই সমস্ত দৃশ্যগুলো তিনি দেখতে দেখতে যাচ্ছিলেন, সেগুলো বর্ণনা করতে করতে যাচ্ছিলেন কবিতাটার মধ্যে। এখানেও ঠিক সেরকম, আমি জাস্ট একটা রেফারেন্স দিলাম, এখানেও ঠিক সেরকম যে সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। ওই জানলার বাইরে কত কিছুই না ঘটে চলেছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, সেটা একটা চমৎকার খেলা হতে পারে, গেসিং, অনুমান করতে করতে থাকা হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, যে ওখানে কি কি ঘটছে, কি কি ঘটছে ঘটনাগুলো, সেগুলো গেস করতে থাকাটাও একটা মজাদার। এইটা তিনি যখন গেস করছেন মনে মনে, এটাই তার কাছে একটা যেন সেই সময় কল্পনার জগৎ তৈরি হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কি হলো আমরা দেখে নিচ্ছি এখনই। দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। যে মানুষটি বা যে লোকটি কামরায় উঠে এসেছিলেন ওই সাহারানপুরে, ব্রোক ইন্টু মাই রেভারি মানে আমার এই দিবা স্বপ্ন ভেঙে দিলেন। রেভারি কথাটার অর্থ মানে খুব ভালো করে খেয়াল করো, রেভারি, রেভারি মানে হচ্ছে ডে ড্রিম। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন, দিনের বেলায় স্বপ্ন দেখা, মানে অ্যাকচুয়ালি এখানে ওই যে কল্পনাটা করছিলেন না, এই একটু আগেই যেটা বললাম যে জানলার বাইরে রেলের কামরা, আমি যে জানলার ধারে বসে আছি, ওই জানলার বাইরে কি কি ঘটনা ঘটছে পরপর, সেটা যে তিনি কল্পনা করছিলেন না, সেটাকেই এখানে কিন্তু রেভারি বলেছে। এই সমস্ত মানে বিক্ষিপ্ত চিন্তা ভাবনাগুলো, সেগুলোই এখানে রেভারির কাজ করেছে। যে ন্যারেটারের যে কনসেপশন গুলো বা পারসেপশন গুলো হচ্ছে, যে ট্রেনের জানলার বাইরে পরপর 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 কি ঘটতে থাকছে, সেই যে ধারণাগুলো তার, হ্যাঁ, সে বিক্ষিপ্ত চিন্তা ভাবনাগুলো, সেগুলোই কিন্তু এখানে রেভারি বলা হয়েছে। তো সেই জন্যে উনি বলছেন যে ভদ্রলোক উঠেছিলেন ওই কামরায় উঠেছিলেন, তিনি আমার চিন্তার জাল ছিঁড়ে দিলেন, মানে তিনি আমার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে দিলেন, আমার দিবা স্বপ্ন ভেঙে দিলেন তিনি। দিয়ে তিনি কি বললেন দেখো, এই ভদ্রলোক খুব রসিক লোক। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। তিনি বললেন আপনি বোধহয় খুব হতাশ হলেন না, তার প্রথম কথা। দিয়ে তারপর তিনি বলছেন আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন এজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। আসলে এই মুহূর্তে যিনি নেমে গেলেন কামরা থেকে, হ্যাঁ, এই মুহূর্তে যিনি নেমে গেলেন, একটু আগে যিনি নেমে গেলেন, আমি তো ঠিক তার মতো ততটা সুন্দরী ট্রাভেলিং কম্পেনিয়ন নয়। মানে বেশ মজা করেই তিনি বললেন, কি দাদা হতাশ হলেন তো? এতক্ষণ সুন্দরী মহিলার সাথে একসাথে যাচ্ছিলেন, এইমাত্র যিনি নেমে গেলেন তিনি এতটা অ্যাট্রাকটিভ, আমি কিন্তু ততটা আকর্ষণীয় নই, বা আমি ততটা দেখতে সুন্দর নই। এটা মজা করে তিনি বললেন। এভাবেই বললেন যে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি বোধহয় খুব হতাশ হলেন, কারণ আমি তো এইমাত্র যিনি নেমে গেলেন তার মতো অত সুন্দরী সহযাত্রী নই। এই কথা শুনে ন্যারেটার উত্তর দিলেন সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। আমি বললাম হ্যাঁ, মেয়েটি খুবই ইন্টারেস্টিং ছিল ঠিকই, আর বেশি কিন্তু আগ্রহ দেখাননি। তারপরে উনি বললেন আচ্ছা একে জিজ্ঞেস করে দেখা যাক আমার একটু আগের চিন্তাটা সলভ আউট হয় কিনা। ক্যান ইউ টেল মি, আচ্ছা আপনি আমায় বলতে পারেন, ন্যারেটার প্রশ্ন করছেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? মেয়েটির চুলটা লম্বা ছিল না ছোট করে ছাঁটা ছিল, এটা আপনি বলতে পারেন আমায়? একটু আগে সেই যে চিন্তা হচ্ছিল, খোপা করেছে না বিনুনি করেছে, নাকি কাঁধের উপর আলগাভাবে ছাড়া, নাকি ছোট করে ছাঁটা, সেটা একটু কনফার্ম হয়ে নিতে চাইছি। ওই জন্য ন্যারেটার জিজ্ঞেস করলেন ক্যান ইউ টেল মি, আপনি আমায় বলতে পারেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? তিনি তার চুলটা লম্বা রেখেছিলেন না ছোট রেখেছিলেন? তখন কনক্লুডিং উত্তরটা দেখে নাও। আই ডোন্ট রিমেম্বার, হি সেড। এই নতুন সহযাত্রী বললেন আমি ঠিক মনে করতে পারছি না। সাউন্ডিং পাজলড, মানে তার কথাটা না একটুখানি কেমন পাজলড, মানে কনফিউজড শোনালো। কনফিউজড শোনালো মানে একটুখানি যেন তিনি হতভম্ব হয়ে গেছেন, এরকম একটা কিছু। ইট ওয়াজ আর আইজ আই নোটিসড, তারপর তিনি তার কনক্লুডিং কথাগুলো বলছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ওয়াজ আর আইজ আই নোটিসড, আমি শুধুমাত্র তার চোখগুলো লক্ষ্য করেছিলাম, নট আর হেয়ার, তার চুলের দিকে আমার নজর যায়নি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার চমৎকার চোখ রয়েছে দুটি, বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো বেচারার কোনো কাজেই আসে না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ সে তো সম্পূর্ণ অন্ধ। তারপরেই ন্যারেটরকে প্রশ্ন করেছেন ডিডন্ট ইউ নোটিস, কেন আপনি এতক্ষণ খেয়াল করেননি? এইভাবেই একটা আনসার্টেনটির মধ্যে ছোট গল্পটা শেষ হলো, শর্ট স্টোরিটা। আমি বলেছিলাম যে একটা খুব সাডেন টুইস্ট অ্যান্ড টার্ন থাকে গল্পের মধ্যে, হ্যাঁ, তবেই সেটা একটা আইডিয়াল শর্ট স্টোরি। রাস্কিন বন্ড এখানে সেরকমই একটা টুইস্ট দিয়ে রেখে দিয়েছেন। নতুন যে কো প্যাসেঞ্জার, তার কাছ থেকে ন্যারেটর জানতে পারলেন যে আসলে তিনি এতক্ষণ যে খেলাটি খেলছিলেন মেয়েটির সাথে, মেয়েটিও ঠিক একই খেলা খেলে দিয়ে চলে গেছে, তিনি বুঝতেও পারেননি। ঠিক আছে, কারণ
মেয়েটিও সম্পূর্ণ অন্ধ ছিল, কিন্তু সেটা কিন্তু সে বলে বোঝায়নি। দেখো, এই কারণেই কিন্তু মেয়েটিও ঠিক একই রকম ভাবে বলে গেছে। যখন সেই প্রথমে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, ন্যারেটার যখন প্রথম প্রশ্ন করেছিলেন, তখন মেয়েটি চমকে উঠেছিল, উঠে বলেছিল না যে আমি ভেবেছিলাম যে আমি একা এখানে আছি, আই নো আই ওয়াজ অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট, এই কথাটা বলেছিল। কিন্তু আসলে সে দেখতে পায়নি, কারণ সেও তো অন্ধ। সেই জন্য সে কিন্তু আই ডিড নট সি কথাটা তিনি বলেননি, মানে সে মেয়েটি কিন্তু বলেনি, মেয়েটি বলেছে আই ডিড নট নো। তারপরেও কখনোই তাকে বুঝতে দেয়নি যে সে নিজেও অন্ধ। সেও কিন্তু একই রকম ভাবে ওই খেলাটা খেলে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি রইল। এবার এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয়, বিশেষ করে আজকের দিনে যেটুকু পড়া হলো সেখানকার যে ব্রড কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নিই। কয়েকটা আসে, দেখো, ইম্পর্টেন্ট কিছু ডিএকিউ বা ডেসক্রিপটিভ আনসার টাইপ কোয়েশ্চেন। যেমন ধরো এই জায়গাটা থেকে দুটো প্রশ্ন আসে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। প্রশ্ন কি? খুব ইজি প্রশ্ন, দেখো, হু সেজ দিস অ্যান্ড টু হুম। প্রশ্নটি কে করেছেন, কাকে করেছেন, কি লিখবে? ইজি, 1+1 আছে। তাহলে দ্য নিউ ফেলো ট্রাভেলার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর সেজ দিস টু দ্য ন্যারেটার। হয়ে গেল তোমার 2 নম্বর। হু ওয়াজ জাস্ট লেফট বা হু হ্যাজ জাস্ট লেফট, রাদার হু হ্যাজ জাস্ট লেফট। তাহলে দ্য গার্ল বা দ্য ব্লাইন্ড গার্ল, এখন তোমরা জেনে গেছি, দ্য ব্লাইন্ড গার্ল হ্যাজ জাস্ট লেফট। তারপরে হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দ্য পারসন স্পোকেন টু, যাকে বলা হয়েছিল তার রেসপন্সটা কি ছিল? যাকে বলা হয়েছিল মানে বলা হয়েছিল ন্যারেটারকে। তাহলে ন্যারেটার কি বলেছিল? ন্যারেটার খালি বলেছিল যে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তারপরে তাকে একটা প্রশ্ন করেছিলেন। ইন রিপ্লাই দ্য ন্যারেটার টেলস দ্যাট বা সেজ দ্যাট সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, অ্যান্ড দেন হি আস্কড দ্য নিউ কো প্যাসেঞ্জার if he could tell him whether she had kept her hair long or short. এটুকুই কিন্তু উত্তর, এর বেশি লেখার দরকার নেই, কারণ আমাকে শুধু ওইটাই জানতে চেয়েছে যে রেসপন্সটা কি ছিল। প্রশ্ন দেখে উত্তর হবে, টু দ্য পয়েন্ট তবেই হয়। তাহলে যাকে বলা হচ্ছে তার উত্তরটা ওটাই ছিল যে মেয়েটি ইন্টারেস্টিং, কিন্তু আপনি কি আমায় বলতে পারবেন মেয়েটির চুলটা কেমন ছিল, ছোট না লম্বা? এটাই কিন্তু প্রশ্ন, বা এটাই উত্তরের পার্ট আর কি। প্রশ্নটা ওই জায়গা থেকে করতে চেয়েছে। নেক্সট আসছি, একই জায়গা থেকে আরেকটা প্রশ্ন হয় ওই লাইন তুলেই। প্রথম দুটো প্রশ্ন কোনো পার্থক্য নেই, হু সেড দিস টু হুম, এটা আগেও বলেছি, একই ব্যাপার। হু জাস্ট লেফট, কে বেরিয়ে গেছে, হ্যাঁ এক্ষুনি নেমে গেছে কে, এর উত্তর তাই সেম, কিন্তু লাস্ট পার্টটা চেঞ্জ হবে, হোয়াট হ্যাপেন্ড নেক্সট, তারপর কি ঘটলো। তাহলে এইটুকু যে বলেছিলাম এর সঙ্গে যোগ করতে হবে, ওইটুকু বলবে যে দ্য ন্যারেটার ইন রিপ্লাই দ্য ন্যারেটার সেড দ্যাট দো সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, অ্যান্ড দেন এভাবে বলতে পারো যে দ্য ন্যারেটার টোল্ড দ্য new co-passenger that she was an interesting girl, and then asked him if he could tell him whether she had kept her hair long or short. Then the new co-passenger replied that he only noticed her eyes, not hair, because the girl had beautiful eyes but they were of no use to her as she was completely blind. এইটা বললে তোমার ওইখানটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই জায়গাটা একটু চেষ্টা করবে বুঝে লেখার, খুব সহজ আছে, একটু ভেবে নাও যে কি ঘটেছিল। ন্যারেটার তখন প্রথমেই বলবেন যে মেয়েটি ইন্টারেস্টিং, কিন্তু তার চুলটা কেমন ছিল একটু বলতে পারেন, তখন ন্যারেটারকে নতুন কো প্যাসেঞ্জার এই উত্তরটাই দেবেন যে আমি তো তার চোখের দিকে নজর দিয়েছিলাম, চুলটা খেয়াল করে দেখিনি, কারণ মেয়েটির চোখ দুটি খুব সুন্দর কিন্তু সেগুলো তার কোনো কাজেই আসে না, কারণ সে সম্পূর্ণ অন্ধ। ব্যাস, এটাই হয়ে যাবে উত্তর। আর লাস্ট আর একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ওই জায়গা থেকে ইম্পর্টেন্ট। দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, একটু আগে আলোচনা করেছিলাম। হোয়াট ইজ রেভারি? এখানে রেভারি বলতে কি না, রেভারি মিনস ডে ড্রিম, দিবা স্বপ্ন, এটুকু বললেই 1 নাম্বার। তারপরের পার্টটা আছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স রেভারি। ন্যারেটারের রেভারিটা কি? ন্যারেটারের রেভারিটা হচ্ছে জাস্ট টু গেস হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রেলওয়ে কম্পার্টমেন্ট। এটাকেই একটু গুছিয়ে লিখতে হবে। কিভাবে? যেহেতু 2 নাম্বার আছে, যে যখন মেয়েটি নেমে গেল, নতুন একজন কো প্যাসেঞ্জার উঠলো কামরায়, ন্যারেটার তার সিটে ফিরে গেলেন, দিয়ে তিনি জানলার ধারে বসলেন, বসে সেই
জানলার বাইরে প্রকাশ্য দিবালোকের দিকে তাকিয়ে দেখলেন, যেটা তার কাছে ছিল অন্ধকার। দেখবে বইতে একদম এরম ভাবেই লেখা আছে। তারপর বলতে হবে কি, যে হি থট দ্যাট ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম টু গেস হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড দ্য উইন্ডো। দ্য ইভেন্টস, হোয়াট ইভেন্টস ওয়ার গোয়িং অন আউটসাইড দ্য উইন্ডো, এটাই হচ্ছে রেভারি। তারপরে হাউ ওয়াজ হিজ রেভারি ব্রোকেন ইনটু, তার রেভারিটা ভাঙলো কিভাবে, এখানে 3 নাম্বার আছে। তখন তোমাকে ওই জায়গাটা আবার বলতে হবে। কোন জায়গাটা, যে দ্য ন্যারেটার্স রেভারি ওয়াজ ব্রোকেন ইনটু বাই হোয়েন, বা এরম ভাবে বলতে পারো, দ্য ন্যারেটার্স রেভারি ওয়াজ ব্রোকেন ইনটু হোয়েন দ্য নিউ কো প্যাসেঞ্জার said him that he must be disappointed as he was not nearly as attractive a traveling companion as the one who had just left. এইটা বললেই অনেকটাই বলা হয়ে যাবে। তারপর উত্তরে কি বলেছিল সেটা 1 লাইন 2 লাইন বলে দিলেই মোটামুটি ভাবে উত্তরগুলো হবে। অ্যাকচুয়ালি তোমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, যেহেতু এই পিসগুলো থেকে না প্রত্যেকটা লাইন তুলে তুলে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, সেই জন্য কিছু প্রশ্ন কিন্তু রেফারেন্স থেকে বা একটু নিজেদের অ্যাজাম্পশন থেকেও কিন্তু লিখতে হতে পারে। সব প্রশ্ন একদম আমি যেগুলো দিচ্ছি মানে হুবহু এরকমই পড়বে এটা কিন্তু গ্যারেন্টি খুব দেওয়া মুশকিল আছে। আমি জাস্ট তোমাদের কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স বলে দিতে পারি। তাহলে আজকে এই জায়গাটা মোটামুটি কমপ্লিট করতে পারলাম। হ্যাঁ, আমাদের টোটালটা শেষ হয়ে গেল দ্য আইজ হ্যাবিট। তাহলে কি আর বলি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ ধরে তোমরা যদি ভিডিওটা দেখলে এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় এটা তোমাদের কোনো কাজে আসছে, ভালো লাগছে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার ব্যবস্থাটাও কিন্তু তোমাদেরকেই করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর একটা কথা আরেকবারও বলে দিচ্ছি, যে আজকে যে টেক্সটটা আমি পড়ালাম তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটা একটু খেয়াল করে দেখবে। ডেসক্রিপশন বক্সে আমি আমার এর আগের যে 3টে ভিডিও ছিল এই আইজ হ্যাবিটের উপরে, সেই 3টে ভিডিওর লিঙ্ক দেবো এবং সেই সঙ্গে সঙ্গে একটা পিডিএফ লিঙ্কও দেবো। সেই পিডিএফ লিঙ্কে কি থাকবে, দ্য আইজ হ্যাবিট থেকে সম্ভাব্য এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো ছাড়া হয়তো একটা দুটো এক্সট্রা থাকলেও থাকতে পারে, একটু জাস্ট ওগুলো চেক করে নেবে। আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলা, যদি সেইগুলো সলভ আউট করতে গিয়ে কোনো রকম অসুবিধে হয় তাহলে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের কমেন্ট বক্সে যদি আমি দেখতে পাই তোমাদের কোনো কমেন্ট যে তোমাদের কোনো অসুবিধে হচ্ছে এই পড়ার সংক্রান্ত, তাহলে অবশ্যই সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার মতো করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ক্লাস 12 এর অন্য একটা কোনো পিস নিয়ে। ঠিক আছে, ভালো থেকো সবাই।